নমস্কার, আমি গৌতম রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা আলাদা ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটা। আপনারা জানেন গত 5ই জুলাই 2024 ইন্ডিয়াতে লঞ্চ করে গেল ভারতের প্রথম সিএনজি এবং পেট্রোল চালিত বাইক বাজাজ ফ্রিডম। তা এই বাজাজ ফ্রিডম নামে এই বাইকটি কিন্তু বাজাজ কোম্পানি প্রথম ইন্ডিয়াতেই লঞ্চ করলো, যেটা সিএনজি এবং পেট্রোল উভয়েই চলবে। এই ফ্রিডম বাইকটাতে কি কি সুবিধা আছে এবং কি অসুবিধা আছে, অর্থাৎ এই বাইকটা কাদের নেওয়া উচিত এবং কাদের নেওয়া উচিত নয়, সেটা নিয়ে আজকে জানবো। প্রথমেই আমরা জেনে নিই এই বাইকের মধ্যে কি কি ফিচার্স আছে, মানে কি কি স্পেসিফিকেশান আছে। প্রথমেই বলে রাখি, এখানে ইঞ্জিন হচ্ছে যে 4 স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন এবং এর ম্যাক্সিমাম পাওয়ার 9.5 PS 8000 RPM, ম্যাক্সিমাম টর্ক 9.7 নিউটন মিটার অ্যাট 5000 RPM। এই বাইকে সিএনজি ভরতে পারবেন আপনারা 2 কিলো, মানে 2 কিলো ওজনের সিএনজি। মানে সিএনজি তো গ্যাস আকারে থাকে, অর্থাৎ গ্যাসীয় পদার্থ, তো ওটা তো লিটারে মাপলে ওটা আপনার 12.5 অর্থাৎ 12.5 লিটার, মানে ওজন হিসাবে আপনার 2 কিলো আপনারা ভরতে পারবেন। এর মধ্যে আপনারা পেট্রোল ভরতে পারবেন 2 লিটার। তা এর টপ স্পিড আছে, যদি আপনি সিএনজি ভরে চালান তাহলে 90.5 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর পেট্রোল দিয়ে চালালে 93.4 কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে টপ স্পিড উঠবে। আর এর রেঞ্জ, মানে একবার ফুল ট্যাঙ্কি সিএনজি যদি আমরা করি, অর্থাৎ 2 কিলো যদি আমরা সিএনজি ভরি, এতে আপনারা চালাতে পারবেন একটানা 200 কিলোমিটার। আর পেট্রোল যদি আপনারা 2 লিটার ভরেন, এতে একটানা চলবে 130 কিলোমিটার। তার মানে আপনি পেট্রোল লিটার হিসাবে যদি মাইলেজ হিসাব করেন, তাহলে আপনার 65 কিলোমিটার পার লিটার। তাই এই গাড়িতে সিঙ্গেল শকার ব্যবহার করা হয়েছে, যেটাকে আমরা মনোলিঙ্ক টাইপ সাসপেনশন বলি। তা এর পেছনের টায়ারটা একটু ছোট করা আছে, 16 ইঞ্চি, কিন্তু সাইজ অনেকটা মোটা করা হয়েছে। এর ট্যাঙ্কের এখানেই দেখুন পেট্রোল এবং সিএনজি দুটোই ভরা হবে, দুটোর অপশান আলাদা আলাদা করে রাখা আছে। এখানে এই ঢাকাটা খুললেই এখানেই আলাদাভাবে পেট্রোল এবং সিএনজি ভরার ব্যবস্থা করা আছে। আর পুরো মিটারটি ফুললি ডিজিটাল এবং এর সঙ্গে ব্লুটুথ কানেকশনও দেওয়া আছে। আর পুরো হেডলাইটটা এলইডি করা আছে। আর এর দেখুন সিটটা প্রচুর লম্বা, তো লম্বা সিটের গাড়ি আজ পর্যন্ত ভারতবর্ষে আসেনি, এটাই সর্বাধিক লম্বা সিটের গাড়ি। তা যদিও বা আমাদের ভারতবর্ষে 2 জনের বেশি বসতে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, তবুও বলছি এতে মোট 4 জন ভালোভাবে বসতে পারবে, এতটাই সিটটা লম্বা। যাই হোক, এই সিটের নিচেই কিন্তু আমাদের এই সিএনজি ট্যাঙ্কটা রাখা আছে, এবং এই সিএনজি ট্যাঙ্কটা এখানে এমনভাবে রাখা হয়েছে, কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রকম দুর্ঘটনার মধ্যেও কিন্তু সিএনজি ট্যাঙ্কের কোনো রকম ক্ষতি হবে না। তাই এই নিয়ে অনেক ভিডিও আগে বেরিয়েছে, ইউটিউবে আপনারা দেখতে পাবেন, ট্রাকের উপর দিয়ে চলে গেছে, তা সত্ত্বেও কিন্তু এই সিএনজি ট্যাঙ্কের কোনো রকম লিকেজ বা ফেটে যাওয়ার সম্ভাবনা হয়নি, বা ওই ধরনের কোনো দুর্ঘটনা ঘটার মতো সিচুয়েশন তৈরি হয়নি। এমনভাবে এখানে সেফটিটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর এখানে সামনে সকারের যে আমাদের পাইপ থাকে না, ওই পাইপগুলো গার্ড দেওয়ার জন্য এখানে সকার গার্ড দেওয়া আছে। এর সঙ্গে 2 সাইডে হেডলাইটের গার্ডও করা আছে। তা মডেলটা পুরো এরকম দেখতে, ভালোভাবে দেখুন, দেখতে কিন্তু যথেষ্টই ইউনিক লাগছে, খুব ভালোই লাগছে দেখতে। তা সবার তো সব কিছু পছন্দ নয়, তো আমার তো দেখতে খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মডেলটা কেমন হয়েছে। তাই এই মডেলে মোট 3টে মডেল আছে। 1 নম্বরে আছে ফ্রিডম 125 NG04 ডিস্ক এলইডি, অর্থাৎ এই মডেলটাতে আপনি 125 সিসি বাইক এবং সামনে ডিস্ক ব্রেক এবং সামনে এলইডি হেডলাইট লাগানো আছে। আর আরেকটা মডেল আছে 2য় নম্বরে, কি আছে, ফ্রিডম 125 NG04 ড্রাম ব্রেক, মানে এটাতে ডিস্ক নেই, এতেও এলইডি হেডলাইট দেওয়া আছে। এবং 3 নম্বরে যে আছে আরেকটা মডেল, সেটার নাম হচ্ছে যে ফ্রিডম 125 NG04 ড্রাম ব্রেক, কিন্তু এলইডি হেডলাইট দেওয়া নেই, এর পরিবর্তে নর্মাল হ্যালোজেন ল্যাম্প দেওয়া আছে। এর মোটামুটি কালার অনেকগুলোই বার করেছে, তার মধ্যে প্রধান যে কালার আছে 5টা কালারে বেরিয়েছে। এটার প্রাইস দেখুন, এখানে আমাদের ইন্ডিয়াতে কিন্তু এক্স-শোরুম দাম করেছে 1,10,000। এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, দেখুন সিএনজি মনে অনেকে জানে না, কেউ আবার হয়তো গুলিয়ে ফেলবেন না, সিএনজি এবং এলপিজির মধ্যে দুটো কিন্তু আলাদা। তা দুটোতেই কিন্তু গাড়ি চলে, তা এলপিজি সিস্টেম আলাদা আর সিএনজি আলাদা। এর সিএনজির পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আর এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তা সিএনজিটা কেন ব্যবহার করেছে সেটাও আমাদের জেনে রাখা দরকার, কেননা পেট্রোল গাড়ি দেখেছি, অনেক এলপিজি গাড়ি দেখেছি, ডিজেল গাড়ি দেখেছি, অনেক কিছুই দেখেছি, কিন্তু এই সিএনজিটা কেন ব্যবহার করা হয়েছে? দেখুন, সিএনজিটা মূলত ব্যবহার করা হয়েছে, এর মাইলেজটা অনেক বেশি এবং এ থেকে যে পোড়া ধোঁয়াটা বেরোয় ওর মধ্যে ক্ষতিকর গ্যাসটা খুবই কম। মানে আমাদের এই এক্সজস্ট থেকে যে গ্যাসটা বেরোয়, এটা পরিবেশের মধ্যে খুবই নগণ্য ক্ষতি করে। সিএনজিটা ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমাদের পরিবেশ দূষণটাকে নিয়ন্ত্রণ করা।
একটা পেট্রোল ইঞ্জিনে যে পরিমাণ সাইলেন্সারের মধ্যে পোড়া গ্যাসটা বেরায় বা ওই পোড়া গ্যাসের মাধ্যমে যে ক্ষতিকর গ্যাসটা বেরায় সেই তুলনায় সিএনজিতে খুবই কম, নাই বললেই নয়, সেই রকমই ধরনেরই খুবই অল্প পরিমাণে ক্ষতিকর গ্যাস বেরোয়, যেটা আমাদের পরিবেশে কোনো রকম ক্ষতি করে না এবং এর মাইলেজটাও পেট্রোলের থেকে অনেক অনেক বেশি। তা এখন প্রশ্ন হচ্ছে যে এই বাইকটা নিলে কি কি সুবিধা অসুবিধা আছে বা এই বাইকটা কারা কিনবেন এবং কারা কিনবেন না, সেটা হচ্ছে মূল আলোচনা আমাদের। এখানে প্রথমত আমরা জেনে রাখি এর কি কি সুবিধা আছে। দেখুন, এখানে 1 নম্বরে যে সুবিধা আছে সেটা সবথেকে বড় যেটা সুবিধা, একটাই আমাদের প্লাস পয়েন্ট, এর মাইলেজ প্রচুর বেশি, যার ফলে আমাদের এখানে খরচটাও কম হবে। প্রথম পয়েন্ট যেটা বলি, এই বাইকটা কাদের প্রয়োজন, এই বাইকটা অ্যাকচুয়ালি কারা কিনতে যাবেন। দেখুন, এখানে কোম্পানি যেভাবে বলেছে এর রেঞ্জ হচ্ছে যে সিএনজিতে 200 কিলোমিটার, মানে লিটারে আপনার 100 কিলোমিটার দেবে আর পেট্রোলে আপনার 65 কিলোমিটার দেবে, সেই হিসাবে দেখতে গেলে এর মাইলেজ প্রচুর বেশি। তা সেই হিসাবে যাদের শুধুমাত্র মাইলেজেরই প্রয়োজন, মানে কোনো রকম মেনটেন্যান্স খরচার কথা তারা চিন্তা করছে না, কোথায় সিএনজি ভরবো বা কোথায় পেট্রোল ভরবো সেই সবের কোনো সমস্যা নেই, শুধুমাত্র তাদের মাইলেজেরই প্রয়োজন, তাদের ক্ষেত্রেই কিন্তু এই বাইকটা 1 নম্বর পর্যায়ে থাকবে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি আর আদার্স কিন্তু কোনো রকম সুবিধা নেই। যদি আমরা অসুবিধার কথা বলি তাহলে কিন্তু অসুবিধা অনেক রকমের আছে। বর্তমানে আমাদের কিন্তু এখন অনেক রকম অসুবিধা হবে, তার মধ্যে 1 নম্বর যে সমস্যাটা হবে সিএনজি রিফিলিং প্রবলেম। মানে আপনি সিএনজি রিফিলিংটা কোথায় করবেন? দেখুন, আমাদের ইন্ডিয়াতে হাতে গোনা কয়েকটি সিএনজি পাম্প আছে বা রিফিলিং সেন্টার আছে, কিন্তু আপনি পেট্রোলের কথা যদি বলেন, পেট্রোল অলিতে গলিতে এখন পেট্রোল পাম্প পেয়ে যাবেন, কিন্তু সিএনজি আপনি চট করে ভরতে পারবেন না। আপনি সিএনজি চালিত বাইক কিনলেন অথচ আপনি সিএনজিই ভরতে পারার মতো পজিশন পেলেন না, তাতে আপনি পেট্রোল ভরেই চালাচ্ছেন, তাহলে আপনার সিএনজি বাইক নিয়ে লাভটি কী হলো? কেননা আমাদের সিএনজি কিন্তু আমাদের, বিশেষ করে আমার তো এলাকাতে কোনো সিএনজি পাম্পই নেই, আর আমি কি বলবো, আপনারা জানাবেন কার কোথায় কোথায় আছে। সেই জন্যে এখানে একটা বড় সমস্যা সিএনজি রিফিলিং সমস্যা। আর দ্বিতীয় নম্বর সমস্যা পারফরমেন্স সমস্যা। দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই যে আমাদের পেট্রোল ইঞ্জিন, এই পেট্রোল ইঞ্জিনের বিকল্প কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি। মানে আমি যেটা বোঝাতে চাইছি যে পেট্রোল ইঞ্জিনের ধারে কাছে যাওয়ার মতো এমন বিকল্প এখনও তৈরি হয়নি। অনেক কিছুই বেরিয়েছে, ব্যাটারি গাড়ি তো বেরিয়েছে, এলপিজি চালিত ইঞ্জিনও বেরিয়েছে এবং ডিজেল চালিত ইঞ্জিন মানে 2 হুইলার বেরিয়েছিল, চলতে পারেনি, অনেক কিছুই বেরিয়েছে, কিন্তু কোনোটাই পেট্রোলের ধারে কাছে পৌঁছাতে পারে না। কেননা পেট্রোলের একটা আলাদা পারফরমেন্স আছে যেটা অন্য কোনো গাড়িতে দেবে না। এর অনেক রকম সুবিধা আছে, যেখানে খুশি যেতে পারবেন এবং যেখানে খুশি তেল ভরতে পারবেন, অনেক রকম সুবিধা, যেটা কিন্তু সিএনজি বাইকের ক্ষেত্রে সম্ভব নয়। আর তৃতীয় নম্বর সমস্যা হচ্ছে মেনটেন্যান্স বেশি, মানে এই গাড়িতে মেনটেন্যান্স খরচা বেশি। কারণ দেখুন, একটা ইঞ্জিন একটা বাইক, ওই বাইকের মধ্যে আপনি পেট্রোলের সিস্টেম করা আছে, আবার সিএনজিরও সিস্টেম করা আছে। দেখুন, যত জিনিস বেশি থাকবে তার সমস্যা বেশি হবে, তার মেনটেন্যান্স খরচাও বেশি হবে। তা এখান পর্যন্ত আপনারা বুঝতে পারলেন কাদের বাইকটা নেওয়া উচিত এবং কাদের নেওয়া উচিত নয়। আশা করি এই ভিডিও থেকে সিএনজি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।